নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। আজকে বিশেষ একটি যদি আমরা বলি আমাদের একটি বিশেষ একটি অনুষ্ঠানে আজ আমরা সঙ্গে পেয়েছি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে। অনেক বিষয়ে আমাদের কিছু কৌতূহল আছে, সেই বিষয়গুলিতে নিয়ে আমরা তাকে প্রশ্ন করব। তিনি নিউ ইয়র্কে একটি গুরুত্বপূর্ণ সফরে এসছেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং টাকা ফেরত নেওয়া সম্পর্কিত আরও বেশ কিছু আইনি কাঠামো নিয়ে তিনি আসলে কথা বলছেন অনেক গুরুত্বপূর্ণ লোকদের সঙ্গে। সেই সময় তিনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। ঠিকানা নিজস্ব স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। জি, আমরা প্রথমেই মূল আলোচনায় আপনাকে একটু আপনার নিয়োগটা নিয়ে আমরা একটু আপনাকে প্রশ্ন করতে চাই যে 2024 সালে 8 আগস্ট আপনি যখন বাংলাদেশের সপ্তদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন সবচেয়ে বেশি যেটি বলা হয়েছিল যে আপনি একজন বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল পদে আছেন, আপনি আওয়ামী লীগের বিপক্ষে অনেক ক্ষেত্রে কোর্টের বাইরে অনেক আপনার একটা নিশ্চিত অবস্থান ছিল। এইটার ক্ষেত্রে অনেকে এটা সমালোচনাও করেছেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বা 24-এর 5 আগস্টের পর আদালত যে পুনর্গঠন হয়েছে সেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব বিএনপি পন্থী আইনজীবীরা কবজায় নিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলে গেছে হচ্ছে জামাতপন্থী আইনজীবীদের কাছে। ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন যে আপনাকে একজন দলীয়, আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, কিন্তু আপনার দলীয় পরিচয়টা একটু সামনে আসছে? আমি এখানে দলের বাইরে যদি বলি, বাংলাদেশ ওই সময় দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগে ছিল পরাজিত ফ্যাসিস্টরা, আর এক ভাগে ছিল বিজয়ী বিপ্লবীরা। আমি বিজয়ী বিপ্লবীদের পক্ষে ছিলাম, আমি ফ্যাসিস্টদের বিপক্ষে ছিলাম। সুতরাং ফ্যাসিস্টদের বিপক্ষে যারা ছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণে এই বিজয়ীদের মধ্য থেকেই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, পাবলিক প্রসিকিউটর সমস্ত জায়গায় এই রাষ্ট্র মেরামতের জন্য যে সঠিক লাইনে নেওয়া দরকার সেই হিসাবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিজয়ের পক্ষে আমরা যে শক্তিগুলিকে দেখেছিলাম সেগুলি এখন নানাভাবে বিভক্ত হয়েছে এবং তাদের মধ্যে থেকেও কিছু উষ্মা তৈরি হয়েছে। আমি যদি নতুন রাজনৈতিক দল এনসিপির কথা বলি বা জামাত ইসলামের কথা বলি, যে তারা অনেক সময়ই এখন রাজনৈতিক অবস্থানটা মোটামুটিভাবে বিএনপি তাদের প্রধান প্রতিপক্ষ। সেই ক্ষেত্রে আপনি এটা অনুভব করেন কিনা যে আপনি আসলে? এটা অনুভব তো করি, এটা তো অস্বীকার করার কিছু না, বাস্তবতা কেউই অস্বীকার করে না। তবে এটাকে আমি এইভাবে দেখি, সেটা হলো সামনের বাংলাদেশ গড়ার প্রশ্নে দৃষ্টিভঙ্গির পার্থক্য। সামনের বাংলাদেশ গড়ার প্রশ্নে কে কিভাবে বাংলাদেশ গড়বে, কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই, কোন আদর্শিকভাবে দেখতে চাই, সেই জায়গাটা প্রশ্ন। তবে একটা জায়গা সবার মধ্যে মতৈক্য আছে, সেটা হলো বাংলাদেশে নির্বাচন হতে হবে, গণতন্ত্রে ফিরতে হবে, মানবাধিকার সমুন্নত রাখতে হবে এবং বাংলাদেশে আর কখনো যাতে দিনের ভোট রাতে না হয় সেই প্রশ্নে সবাই এক জায়গা আছে, আইনের শাসনের প্রশ্নে এক জায়গা আছে। নির্বাচন নিয়ে আমি চট করে 2-3টি প্রসঙ্গ যেটি এখন আসছে সেটা একটু আপনার কাছে একটু বলতে চাই। যে এনসিপি দাবি করে আসছে তারা যেহেতু শাপলা প্রতীক পায় নাই, তারা শাপলা প্রতীক কেন পেল না সেটা যদি একটু বলেন। নীতিমালার বড় কোনো পার্থক্য নাই। ওদিকে জামাত বলছে পিআর না হলে, যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে, জুলাই সনদের বাস্তবায়ন না হলে নির্বাচন হতে দেরি হচ্ছে। আবার বিএনপি যেখানে নিজেই 31 দফা দিচ্ছে সেইখানে কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে তার আপত্তি থেকে যাচ্ছে। এই অবস্থায় কি আসলে নির্বাচনের যে চিত্রটা সেটা আপনি খুব পরিষ্কার দেখতে পান কিনা? আমি পরিষ্কার নির্বাচনের চিত্র দেখতে পাই। প্রথম কথা হলো শাপলা প্রতীক এনসিপিকে না দেওয়াটা, এটা আইনের খুব বেশি বড় ধরনের জটিলতা বলে আমি মনে করি না। এটা দেওয়া যেতেই পারে, দেয়নি বলে ভবিষ্যতেও দেওয়া যাবে না সেটাও আমি মনে করি না। নাম্বার 2 হলো যে জামাত যে পিআর পদ্ধতি চাচ্ছেন, এটা রাজনৈতিক একটা বার্গেনিংয়ের পয়েন্ট। আমি মনে করি না যে এটা জামাত তার শভিনিস্ট পজিশন এখানে নেবে, যে এটা না হলেই না। এটা কোরআনের কোনো বাণী না যে এটা চেঞ্জ করা যাবে না। সুতরাং এগুলো আমি খুব বেশি বড় বাধা বলে মনে করি না। নির্বাচন হতেই হবে, নির্বাচন হবে, যথাসময়ে হবে। এবং আপনি কনফিডেন্ট যে নির্বাচন আসলে হতে বড় কোনো বাধা বা যথাসময়ে আমি দেখছি না, আপনি বড় কোনো বাধা দেখেন নাই। সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে একটা প্রশ্ন আছে, যে এটা আমরা দেখেছি যে উচ্চ আদালত সংবিধান যেখানে 106 অনুচ্ছেদের
অধীনে সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে সরকার গঠনের, যেটা অনেকে বলতেছেন যে বিপ্লবোত্তর জায়গায়, এই পুরো ব্যাপারটাই আসলে ঠিক না। আওয়ামী লীগের বা শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া ঠিক হয় নাই। আপনি জানেন যে আমাদের পরিচিত অনেক চিন্তক বুদ্ধিজীবী এরকম বলছেন যে জুলাই বিপ্লব ছিনতাই হয়ে গেছে এই সংবিধানের অনুসারে শপথ নেওয়াটা বা বর্তমান রাষ্ট্রপতির। আপনি এটাকে কি দেখেন? সংবিধান কি? সংবিধান একটি রাজনৈতিক দলিল, আপনি জানেন এটা। অন্যভাবে বলা যায় এই সংবিধান বা আইন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট, যেটা হবস, লক, রুশো যে থিওরি দিয়ে গেছে। তার আগেও যদি আপনি যান 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ, মদিনা সনদে 8টি গোষ্ঠী যারা নিজেদের মধ্যে বিভেদে ছিল, তারা কিন্তু স্বাক্ষর করে নতুন রাষ্ট্র গঠন করে, কিভাবে দেশ পরিচালিত হবে সেটা ঠিক করে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটা বিপ্লব হয়েছে। ধরেন বাংলাদেশে মদিনা সনদ একটা আলোক আমাদের সামনে পথ প্রদর্শক, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি একটা পথ প্রদর্শক। সেইটা যদি ধরেন, আমি 1971 সালে মুক্তিযুদ্ধের আগে যে পার্লামেন্ট পাকিস্তান সংবিধানের আন্ডারে নির্বাচিত হয়েছিল, সেই পার্লামেন্টে সে 72 সালে একটা সংবিধান রচনা করলেন। তার আগে কিন্তু নির্বাচন হয়নি। 70-এর নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররাই 72 সালে সংবিধান দিলেন আমাকে। এইটার মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বিজয়ী জনগোষ্ঠী সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তারা মনে করেছে যে হ্যাঁ, আমরা বিজয় অর্জন করেছি, আমাদের সংবিধান দেবেন যারা, এই পার্লামেন্ট দেবেন। আপনি 90-এর কথা চিন্তা করেন, 82 থেকে 90 পর্যন্ত সংগ্রাম হলো, আপনি তখন সেই সংগ্রামের পার্ট ছিলেন। সেখানে যে সেই ফরম্যাটটা দেখেন, সেই ফরম্যাটে এরশাদ পদত্যাগ করতে চাইলেন। প্রশ্ন আসলো কার কাছে করবেন? তখনকার সাংবিধানিক বিধান অনুসারে উপরাষ্ট্রপতি ছিলেন মওদুদ সাহেব। 3 দলীয় রূপরেখায় বলল যে আমরা মওদুদ সাহেবকে চাই না, প্রধান বিচারপতির কাছে হস্তান্তর করতে হবে। প্রশ্ন আসলো প্রধান বিচারপতির কাছে সাংবিধানিকভাবে হস্তান্তর করা সম্ভব না। তখন উনি রিজাইন করলেন, উনি উপরাষ্ট্রপতি নিয়োগ হলেন কিন্তু এরশাদের আন্ডারেই, এরশাদের কাছেই শপথ নিলেন। তারপর তার হাতে ক্ষমতা হস্তান্তর করলো। তারপর আবার উনাকে পাঠানো হলো প্রধান বিচারপতি। সবকিছুই কিন্তু সংবিধানের একাদশ সংশোধনের মধ্য দিয়ে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া হলো। এইটাই কিন্তু পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। এটাই পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। তার থেকে স্ট্রং পজিশন ধরেন একটা জিনিস আসলো, সেটা হলো 2007 সালে 111 হলো। 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা, ওনারা 2 বছর সেই সরকার টেনে নিয়ে গেলেন। আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে বলা হলো যে সুতরাং ব্যত্যয় ঘটলেও ডক্ট্রিন অফ নেসেসিটিতে এইটাকে ওনারা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে সুপ্রিম কোর্ট জাস্টিফাই করলেন। ওই সময় কিন্তু 106 ছিল না, ওই সময় হাতে কিছুই ছিল না। এই জায়গাটা এসে 106-এ একটা ওপিনিয়ন নেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন 106-এর ওপিনিয়নের বাইন্ডিং ইফেক্ট নাই। ইয়েস, বাইন্ডিং ইফেক্ট নাই, বাট 106-এর ওপিনিয়ন যখন বলা হচ্ছে দিস ইজ এ বৈধ স্টেপ অফ দি গভর্নমেন্ট, রাষ্ট্রপতির, একটা রাষ্ট্রপতি কি করতে পারতেন ওই সময়? বাংলাদেশের যেভাবেই হোক একজন প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, বাংলাদেশের যেভাবেই হোক ক্যাবিনেট পালাইছে, পার্লামেন্ট মেম্বার পালিয়েছেন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি তার দেশ পরিচালনার জন্য, সরকার পরিচালনা, উনি ছিলেন, রাষ্ট্রপতিও পালিয়ে যেতে পারতেন। গেলে কি হতো? গেলে এরা মিলে একটা বিপ্লবী সরকার গঠন করত। যদি সে সরকার গঠন করে এই সংবিধানকে আপনার বাইপাস করে, ইলিগাল ডিক্লেয়ার করে নতুন সংবিধান রচনা করতেন, যেটা 70 সালের পরে আমাদের সংবিধান রচনা হয়েছে, সেটা করতে পারতেন। এই রাষ্ট্রপতি সেই জায়গার থেকে, এই রাষ্ট্রপতি এই সংবিধানের প্রতি আস্থা রেখেই এই রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে ওপিনিয়নের জন্য পাঠিয়েছেন, এবং সেই ওপিনিয়নকে রাষ্ট্রপতি মনে করেছেন জাস্ট অ্যান্ড প্রপার ওপিনিয়ন। সেটাকে কমপ্লাই করে একটা ইন্টারিম গভর্নমেন্ট করেছেন, অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট ইজ উইদিন দ্য কনস্টিটিউশনাল স্কিম। আপনি 70-এর পরে যে সরকার গঠিত হয়েছে, 72-এর সংবিধান, 90-এর পরে যে সাংবিধানিক
সংশোধনী, সেইগুলোর সাথে যদি একসাথে পড়েন, এই মুভমেন্ট 24-এর মুভমেন্টের পরে বাংলাদেশের বিজয়ী বিপ্লবীরা যেভাবে মনে করেছেন, তারা যেভাবে মেনে নিয়েছেন, দ্যাট ইজ পার্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। এইখানে একটা প্রশ্ন থাকতেছে যে আপনি তো বললেনই যদি রাষ্ট্রপতিও পালিয়ে যেতেন তো সেই ক্ষেত্রে তো আসলে একটা বিপ্লবী সরকারই গঠন করা হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য কি সেই রাষ্ট্রপতিকে রেখে দেওয়া বাইন্ডিং ছিল, নাকি কেউ কেউ যে বলেন যে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে রাখতে বিপ্লব যারা করেছেন বা গণ অভ্যুত্থান যারা করেছেন তারা বাধ্য হয়েছেন কোনো বাইরের সরকারের? এটা বাধ্যতার বিষয় না, এটা হলো যে ভিন্নমত থাকবেই, তাদের মধ্যে ভিন্নমত ছিল। অনেকে মনে করেছেন রাষ্ট্রপতি যাওয়া উচিত, অনেকে মনে হচ্ছে অমকের যাওয়া উচিত, অনেকে মনে করেছেন যাওয়া উচিত না। ফলে যারা এখানে ড্রাইভিং সিটে ছিল তারা ধরে নিচ্ছে যে বিপ্লবের মেজরিটি ভিউকে হোল্ড করে তারা ওখানে অবস্থান করেছেন, এবং তারা মনে করেছেন যে না, রাষ্ট্রপতি থাকা উচিত, তারা মনে করেছেন সেনা প্রধানের থাকা উচিত। সেই প্রেক্ষাপটে কিন্তু এটা হয়েছে। এই রাষ্ট্র কাঠামোকে একটা জায়গায় নিয়ে যেতে হলে আমরা কোন ফরম্যাটে নেব, তার মেজর স্টেক হোল্ডাররা কি মনে করলেন। 90 সালের 3 জোটের রূপরেখা যেমন হয়েছিল, মেজরিটি পলিটিক্যাল পার্টি যেটা ভিউ হোল্ড করেছিল যে এরশাদকে যেতে হবে, তার ভাইস প্রেসিডেন্টকে যেতে হবে, প্রধান বিচারপতি রিজাইন করে এসে উপরাষ্ট্রপতি হয়ে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন, ওনাকে আবার ফেরত পাঠানো হবে। 90 সালের কথা যখন উঠলই তখন মানে 90 সালে তো এই 3 দলীয় জোটের রূপরেখাটা অনেকটা আলোচনা করে ঠিক করা হয়েছিল, একটু প্রস্তুতি ছিল, কারণ এরশাদ সাহেব ঘোষণা দিয়েছিলেন নভেম্বরের শেষে এসেই যে তিনি চলে যাবেন, তিনি ডিসেম্বরের 6 তারিখে গেলেন, এটা অনেকটা সময় ছিল। এইটা বলা হয় যে 5 আগস্ট যে শেখ হাসিনা চলে যাবেন বাংলাদেশ থেকে বা পালিয়ে যাবেন, সেটা আসলে কেউই তখন পুরোপুরি জানতেন না। তড়িঘড়ি করে ডিসিশন নেওয়া হয়েছিল এবং সেই ডিসিশনটা নিয়েছিলেন আপনারা মাত্র কয়েকজন, এবং আপনারাই জোর করেছিলেন যাতে সাংবিধানিকভাবে সরকারটা হয়। আমি যদি হাইপোথেটিক্যালি ব্যাপারটা সত্যি ধরে নিই, তাহলে এইটার ক্ষেত্রে কি আপনারা আসলে এই কাঠামোটাই চেয়েছিলেন যে রাষ্ট্রপতি থাকুক, সংবিধানের মধ্যে দিয়ে যাক? এটাই অবশ্যই এটা ছিল, সেটা ছিল বলে 106-এ রেফার করা হয়েছে। এবং সেই 106-এ রেফার করাটা অনেক বুদ্ধিজীবী, বিশেষ করে ফরহাদ মজার শুরু থেকে এটা বলে আসতেছেন যে এতে করে আমাদের বিপ্লব ব্যাহত। এটা বললাম যে আমাদের মধ্যে ভিন্নমত থাকবে, এটাই বিউটি। এই ভিন্নমতের পরেও মেজরিটি মনে করছেন যে না, এই প্রক্রিয়াটা থাকা উচিত। আপনি হাইন্ডসাইট যদি দেখেন, আপনার কাছে কি মনে হয় যে মানে এইটা? আমি মনে করি যে এটা প্রপার একটা স্টেপ। অনেকে যে বলেন যে সংবিধানটা আমাদের একটা বোঝা, এই সংবিধানটার কারণে আমরা, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার মত, আমি আগে গোড়ায় মনে করি বাংলাদেশের সংবিধান ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, অনেকে এটাকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, অনেকে বলছেন যে অনেকে অনেকভাবে চিন্তা করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে এখনো একটা সংবিধানের বিউটি নির্ভর করে সেই সংবিধান তার দেশের নাগরিকদের, উইথ অল দি অ্যামেন্ডমেন্টস ডান বাই শেখ হাসিনা। আপনি কি এটাকে, অ্যামেন্ডমেন্ট গুলো তো ব্ল্যাক অ্যামেন্ডমেন্টস গুলো আমরা বাতিলের পক্ষে। ওকে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যুটা হলো যে আমার ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার, যেটা বাংলাদেশ সংবিধানের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টার এবং ফান্ডামেন্টাল রাইটসকে এনফোর্স করার মেকানিজম, এই দুইটা জায়গায় হলো আমাদের বেসিক পিলারের একটা জায়গা। ইন্টারেস্টিং। আচ্ছা, এই আলোচনাটা আসলে আরেকটা আলোচনা নিশ্চয় আপনি শুনছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাকে আমরা এখন সাবেক বলছি, তিনি পদত্যাগ করছেন কি করেন নাই, পদত্যাগ না করলে তিনি এখনো প্রধানমন্ত্রী থেকে যেতে পারেন কিনা। এইটা প্রথম কথা হলো প্রধানমন্ত্রীর পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ আমাদের কারো কাছে নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, হ্যাঁ, এটা ধ্রুব তারার মতো সত্য, কিন্তু উনি পদত্যাগ করেন নাই, পদত্যাগপত্র নাই। ওইটাও হলো যে যখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে কোন রেফারেন্স পাঠান যে উনি পদত্যাগ করে চলে গেছেন, ইট হ্যাজ এ কনক্লুসিভ প্রুফ। সুপ্রিম কোর্ট যখন সেইটাকে বিবেচনায় নিয়ে আপিল বিভাগ একটা ওপিনিয়ন দেন, ইট হ্যাজ এ কনক্লুসিভ প্রুফ। সুতরাং এই জায়গাটা বিতর্ক করে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পদত্যাগ করেননি, এটা একটা ডেড ইস্যু। এটা এখন বিতর্কের কোনো জায়গায় থাকার সুযোগ আছে বলে মনে করি না। আপনার বক্তব্য নিশ্চয়ই মানে আমরা শুনলাম, বা এটা নিশ্চয়ই ভবিষ্যতেও যদি কোনোদিন এটা পরীক্ষা করা হয়, ইতিহাসের অংশ হয়ে থাকলেও। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারকেরা নাকি ওই সময় ক্যান্টনমেন্টে ছিলেন, তারা প্রায় এক ধরনের মানে তারা কি স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন কিনা, 106-এর ব্যাপারে তাদের মতামত ঠিকমতো দিয়েছেন কিনা, এটাও নাম্বার ওয়ান। সুপ্রিম কোর্টের বিচারকরা অনলাইনে তারা বসতে পারেন, সে আইন আছে, যেটা অনেক রায় দিয়েছেন
কোভিডের সময়। নাম্বার 2, ওনারা যখন শুনানি করেন আমাকে খালি টেলিফোন করে প্রশ্ন করেছেন, এরকম একটা ওপিনিয়নের জন্য আমাদের কাছে আসছে, আমরা মনে করি যে এই পরিস্থিতিতে সরকার রাষ্ট্রপতির একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা উচিত, আপনি আপনার মতামত কি? আমি বললাম অবশ্যই এটা করা উচিত, এবং সেটা আমি ওপিনিয়ন দিয়েছি পক্ষে, আমার সাবমিশন দিয়েছি, ওপিনিয়নটা দেবেন ওনারা। আপনি আর সেখানে কিন্তু ওনারা আমাকে বা কাউকে শুনতে বাধ্য না, রাইট? ওনারা আমাকে কিংবা অন্য কাউকে শুনতে বাধ্য না, দ্যাট ইজ দেয়ার ওপিনিয়ন, রাইট। অ্যান্ড আন্ডার আর্টিকেল 106-এ যখন ওপিনিয়নের বিধান রাখা হয়েছে, ইট শুড হ্যাভ এ প্রাইমেসি। ওকে, দি সুপ্রিম কোর্টস অবজারভেশন অ্যান্ড ওপিনিয়ন হ্যাজ এ প্রাইমেসি। না, আচ্ছা, আমি একটু যেহেতু আপনাকে পাইলাম, একটু তাত্ত্বিক জায়গা থেকে একটু বলি যে বাংলাদেশ যেখানে রিপ্রেজেন্টেটিভ সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে জনগণ যেখানে ক্ষমতার মালিক, সেইখানে আসলে জনগণের উপরে কারো সুপ্রিমেসি থাকে নাকি কোনো পর্যায়ে? মানে 106 কি আসলেই? এবার আসেন, জনগণ ক্ষমতার মালিক, কিন্তু এই জনগণের ইচ্ছার প্রতিফলনই কনস্টিটিউশন। ওকে, কনস্টিটিউশন ইজ পার্ট অফ জনগণের ইচ্ছার প্রতিফলন, যেটাকে আমরা বলছি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির পার্ট হিসেবে। এটা সামাজিক চুক্তি, জনগণই চুক্তি করেছে আমার এমন একটি সংবিধান থাকবে যেখানে সংকটকালীন সময়ে রাষ্ট্রপতি অ্যাপিলেট ডিভিশনের কাছ থেকে ওপিনিয়ন চেক করবেন। এটা জনগণের ইচ্ছারই প্রতিফলন। আপনি জনগণের ইচ্ছারই প্রতিফলন মনে করতেছেন। আপনি যদি ওই সময়কার ঘটনাক্রম দেখেন, 8 তারিখে আপনি আসলেন, 9 তারিখে তারা ওপিনিয়ন দিলেন, 106 8 তারিখে ওপিনিয়ন দিলেন, 8 তারিখে তারা ওপিনিয়ন দিলেন, 9 তারিখ পার হওয়ার পরে 10 তারিখে সাবেক প্রধান বিচারপতি একটা ফুল কোর্ট রেফারেন্স ডাকছিলেন। সেই সময় আদালত অঙ্গনে কেউ না, উচ্চ আদালত প্রাঙ্গণের বাইরের মানুষদের চাপে মিছিলে তারা একসাথে পুরো অ্যাপিলেট ডিভিশন পদত্যাগ করলেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এটা ওনারা ভালো বলতে পারবেন, তবে মনে করা হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে শেখ হাসিনার লেসপন্সার হিসাবে, ফ্যাসিস্টদের লেসপন্সার হিসাবে বিচারকদের অনেকেই পার্ট হয়ে পড়েছিলেন। সেখানে বলা হয়েছিল যে বিচারকরা হলো শপথবদ্ধ রাজনীতিবিদ, তাদের কার্যক্রম এমন একটা জায়গায় গেছে। কিন্তু শপথবদ্ধ রাজনীতিবিদ শব্দগুলি বোধহয় আমার যদ্দূর মনে পড়ে যে মানে 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 কোনো একটা জায়গা থেকে কোট করা, মানে আপনি আরো ভালো বলতে পারবেন, কোনো একটা জুরিস্টের জায়গা থেকে মনে কোট করা। শপথবদ্ধ রাজনীতিবিদ কথাটা কি আসলে খুব খারাপ? মানে রাজনীতিবিদ তো এটা আমাদের মানে পলিটিশিয়ান আন্ডার ওথ। আমাদের দেশের সংস্কৃতি, কালচার, রাজনৈতিক পরিবেশ সবকিছু, এবং যিনি বলেছেন বা যারা বলেছেন তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, all these have given a wrong message. All these have given a wrong message, এবং এটাকে আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে করে যে সুপ্রিম কোর্টকে পলিটিসাইজ করার জন্য, সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার জন্য, ন্যায় বিচারের পথকে রুদ্ধ করার জন্য these are the factors কাজ করেছে। আপনি এইটাকে একটা ফ্যাক্টর মনে করতেছেন। যদি আমরা আইন অঙ্গনের কথায় আসি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে আমার এই প্রশ্ন যে গত 1 বছর ধরেই এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে আমরা ঢালাও মামলা বাণিজ্য হতে দেখেছি, যেটা নিয়ে আসলে আইন উপদেষ্টাও খোদ বলছেন যে মব বা এই ঢালাও মামলাগুলি সরকারের ক্ষেত্রে উনি মনে করেন যে সবচেয়ে দুর্বল জায়গা হয়ে থাকতেছে। আইসিটিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে, মানে ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে ট্রাইব্যুনাল, সেই মানে ইন্টারন্যাশনাল ক্রাইমের ক্ষেত্রে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, মানে মানবাধিকার বিরোধী অপরাধের ক্ষেত্রে। এখন শেখ হাসিনার আমলের মতোই এখনকার আসামি শেখ হাসিনা সহ অন্যরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন এমন অভিযোগ করছেন ডেভিড বার্গম্যান, আমাদের বন্ধু ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে বর্তমান প্রধান বিচারপতির কাছে খোলা চিঠি দিয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জেনাই খান পান্না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিষয়ের অধ্যাপক জনাব এস এম মাসুম বিল্লাহ। তিনি বলছেন যে খায়রুল হক সাহেবের গ্রেপ্তারের ঘটনাটা আসলে বর্তমান ও ভবিষ্যৎ ন্যায় পরিচালন ব্যবস্থার জন্য একটা অশনি সংকেত। আপনি যদি দুইটা বিষয় একটু অ্যাড্রেস করেন, প্রথমে যদি একটু মামলা বাণিজ্যটা নিয়ে একটু বলেন, যে ঢালাও মামলা সেরকম ভাবে হইতেছে যেরকম ভাবে আমরা আওয়ামী লীগের আমলে খুব দেখতাম এবং সমালোচনা করতাম। আমি আপনার সাথে জি
দুইটার বিষয় নিয়েই আমার দৃষ্টিভঙ্গি সেটা বলতে পারবো। নাম্বার ওয়ান, নিশ্চিতভাবেই কিছু মিথ্যা মামলা হচ্ছে এবং যেটাকে প্রিভেন্ট করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিস থেকেই আমরা ফৌজদারি কার্যবিধির 173-এর এ ধারা সংযোজন করেছি। ওকে, রাষ্ট্র সরকারকে বলে অ্যাডভাইস করেছি। আমরা বলেছি এই মিথ্যা মামলাগুলো প্রিভেন্ট করার জন্য মেকানিজম না থাকলেও দ্রুততম সময়ের মধ্যে সুপিরিয়র পুলিশ কর্মকর্তা, যেমন ডিএমপি এলাকায় পুলিশ কমিশনার, তার তত্ত্বাবধানে আমরা একটা অ্যাড-ইন-টাইম ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছি। এটা আইনে কিন্তু সংযোজন করা হয়েছে। এখন কোশ্চিনটা হলো, আগে মামলাগুলো হতো গায়েবী মিথ্যা মামলা হতো, পুলিশ বাদী হতো। আপনি খোঁজ নেন এখন বাংলাদেশে গত 1 বছর সময়ে পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা গায়েবী মামলা করেছেন কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, গত 1 বছর সময়ে বাংলাদেশে একজন মানুষও গুমের শিকার হয়েছে কিনা। হয়রাজ গত 17 বছরে বাংলাদেশে 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন ল এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে। গত 1 বছর সময়ে বিএনপির দাবি অনুসারে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে গায়েবী মামলা হয়েছে, যার 99% বাদী ছিলেন পুলিশ। গত 1 বছর সময়ে কিন্তু এই জায়গাটা আমরা কন্ট্রোল করতে পেরেছি। এখন আসেন জেডাই খান পান্না সাহেব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যেটা লিখেছেন, নিশ্চিতভাবেই সেটা আমরা মনে করি বিবেচনায় নেওয়া উচিত। নিশ্চিতভাবেই জুডিশিয়ারির জন্য এটা একটা অপমানজনক, কিন্তু এটাও আপনাকে মনে করতে হবে নিশ্চিতভাবেই এই ঘটনা এমনও হতে পারে বাংলাদেশের জুডিশিয়ারিকে একটি সঠিক জায়গায় পৌঁছে নিয়ে যাবে। একজন মানুষ, আপনি সুপ্রিম কোর্ট রুলসটা দেখবেন, প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট যে মুহূর্তে মুখ দিয়ে বের করে ফেলবেন, ইট বিকামস এ জাজমেন্ট। এই জাজমেন্টকে কিন্তু ওই আদালত পরিবর্তন করতে পারবে দুইটা প্রক্রিয়ায়। এক, কেউ যদি আপিল করেন, অথবা উনি সুমোটো রিভিউ করতে পারবেন, সেক্ষেত্রে রিভিউয়ের একটা নাম্বার পড়বে। খায়রুল হক সাহেব যেটা করেছেন, প্রথম যে সবাই মিলে একটা অর্ডার করলেন, সেই অর্ডারের মধ্যে বলা হলো আগামী 2টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। হতে পারে না, হবে। আমি আপনাকে লেটিন শব্দ বন্ধ বলে না, উনি বলছেন আগামী 2টা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে। এটা প্যারাগ্রাফ নম্বর 2। 4টাই তো প্যারাগ্রাফ শর্ট অর্ডারের একটা প্যারাগ্রাফের মধ্যে এটা বলা আছে। জি। এরপরে উনি যখন এটা পরিবর্তন করেছেন, সেই পরিবর্তনটাও এটা পেনাল কোডের 219 ধারা একটা অপরাধ। না, আমি এটাতে ঠিক আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে জেডাই খান পান্না সাহেবরা কথা বলছেন, জেডাই খান পান্না সাহেবরা কোথায় ছিলেন গত 16 বছরে? খুন, গুম, মিথ্যা মামলা, এই যেগুলো হলো, জেডাই খান পান্না সাহেবরা তখন কি এরকম খোলা চিঠি দিয়েছেন? তখন কি খোলা চিঠি দিয়েছেন জেডাই খান পান্না সাহেবরা যে আপনি যে রায় পরিবর্তন করলেন, এই রায় পরিবর্তন করার আইনগত কোনো বৈধতা আপনার নাই? আমার মনে হয় জেডাই খান পান্না সাহেবরা আদালতে বেশ কিছু জায়গায় বেশ কিছু মানে নির্যাতিত লোকের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা সেই টিমে আমরা একসাথে কাজ করেছি। জি, আপনিও একসাথে কাজ করেছেন। কিন্তু এই জায়গাটা খায়রুল হককে নিয়ে উনি যেভাবে বলেছেন, যে কথাটা বলেছেন, সেটা নিশ্চিতভাবে বলতেই পারেন, এটা তার ফ্রিডম অফ স্পিচ। অ্যাট দি সেম টাইম আমি মনে করি এটা ভবিষ্যৎ জাজ যারা, তারা বিচার বিভাগকে এইভাবে যেভাবে কলঙ্কিত করে আমাদের বিচার বিভাগের ইনস্টিটিউশনের প্রতি যে মানুষের অনাস্থার জায়গা তৈরি করেছিল, তাদের জন্য একটা বড় শিক্ষা। আমার এই ক্ষেত্রে 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে জাস্টিস এবিএম খায়রুল হকের শর্ট অর্ডার এবং যেটাকে হচ্ছে এলাবোরেটেড অর্ডার বা রায় আমরা যেটাকে বলি, সেটার ক্ষেত্রে আমার এইখানে আমি রায়টা পড়ে আমি 2টা জিনিস দেখছি যে আপনি এটা ঠিকই বলছেন যে উনি, আমি ইংরেজিটা পড়ছিলাম, হয়তো বাংলা অনুবাদ এরকম হতে পারে, তারপরে উনি যখন ইলাবোরেটেড অর্ডার দিচ্ছেন তখন উনি হয়তো এটা খেয়াল করছেন যে সংসদ ছাড়া কিভাবে নির্বাচন হবে বা কিটা হবে এইটা বলার অধিকার তার আছে কিনা। সেই ক্ষেত্রে উনি ব্যাখ্যা করছেন এটা এরকম করে, যেহেতু এটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, সংসদ চাইলে 2টি ইলেকশন হতে পারে। এইটা যোগ করে এই রায়ের অ্যানালজি আমি আপনাকে দেই। জি, 7 জন জজ ছিলেন, রাইট, ওকে, 2টা ইস্যু ছিল রায়ে। হ্যাঁ,
একটা হলো ওয়েদার পরবর্তী নির্বাচন, ওয়েদার দি কেয়ারটেকার গভর্নমেন্ট, 13 অ্যামেন্ডমেন্ট ইজ ইন্ট্রাভাইরাস অর আল্ট্রাভাইরাস, রাইট, এটা একটা। আর সেকেন্ড হলো পরবর্তী নির্বাচন, হ্যাঁ, এইটার আলোকে হবে কি হবে না। ওকে 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 পরবর্তী নির্বাচন এটা আলোকে হবে কি হবে না, প্রথমেই 7 জনই কিন্তু একমত হয়ে বললেন ইয়েস, এইটার আলোকেই পরবর্তী নির্বাচন হবে। তারপরে যে যখন আল্ট্রাভাইরাস ইন্ট্রাভাইরাসের প্রশ্ন আসলো, তখন 7 জনের মধ্যে 4 জন বললেন যে এটা আল্ট্রাভাইরাস, 3 জন বললেন ইন্ট্রাভাইরাস। আর পরবর্তী 2টা নির্বাচন কোন ফরম্যাটে হবে, সেখানে যে ওই যে 4 জন মেজরিটি, 4 জনের মধ্যে 3 জন বললেন যে কোন ফরম্যাটে হবে সেটা পার্লামেন্ট নির্ধারণ করবেন। 3 জন বললেন, খায়রুল হক, তারপর সৈয়দ মাহমুদ হোসেন, এসকে সিনহা, নো না এসকে সিনহা হচ্ছে ইয়া থাকলেন, সৈয়দ মাহমুদ হোসেন, মোজাম্মেল হোসেন, রাইট। আর এসকে সিনহা বললেন পরবর্তী নির্বাচন এক্সিস্টিং সিস্টেমে হবে, তবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বাদ দিয়ে করা উচিত। তাহলে আগের 3 জন ইন্ট্রাভাইরাস বললেন, তার সাথে যদি আমি এসকে সিনহারটা ধরি, আলটিমেটলি সেকেন্ড ইস্যুতে মেজরিটি হয়ে গেল যে এক্সিস্টিং সিস্টেমে হবে, হোয়ারাজ খায়রুল হক সাহেব তার জাজমেন্টের মধ্যে মাইনরিটি ভিউ যেটা, সেটাকে সামনের দিকে দিয়ে দিলেন। না, কিন্তু এখানে আমি আসলে একটা প্রশ্ন আপনাকে, যদিও ঘটনাটা টেকনিক্যাল, কিন্তু আপনাকে পাইছি যেহেতু, সেটা আমি বলি। আমি কিন্তু এই মামলাটা যখন চলে তখন আমি আদালতে উপস্থিত ছিলাম বেশ কিছু লম্বা সময়। আমি আপনার সাথে কথা বলেছি, যারা বড় বড় জুরিস্ট ছিলেন, যাদেরকে আদালতের বন্ধু হিসেবে ডাকা হয়েছিল, তাদের সাথেও আমি আসলে কথা বলেছি। আমি দেখেছি এই মামলাটা মূল প্রশ্ন হচ্ছে এই সাংবিধানিকভাবে এই জিনিসটা আমাদের রিপ্রেজেন্টেটিভ টাইপ অফ গভর্নমেন্টে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, কিন্তু ইস্যু দুইটা ফ্রেম হলো না। সেই ক্ষেত্রে না, আমার কাছে মনে হয়েছে যে আদালতের কাছে কোশ্চেনই এইটা, কারণ আমি দেখছি যে ডক্টর কামাল হোসেন থেকে শুরু করে টিএইচ খান সাহেবরা সবাইকেই, প্রধান বিচারপতি সহ তার ব্রাদার জাজরা এই প্রশ্ন করতেছেন যে আমার কাছে তো প্রশ্ন এটা আল্ট্রাভাইরাস কি আল্ট্রাভাইরাস না। উনারাও কিন্তু, এমিকাস কিউরিরাও কিন্তু বলতেছেন যে হ্যাঁ, আমাদের সাংবিধানিক সিস্টেমের মধ্যে এটা ব্যত্যয় ঘটার কোনো উপায় নাই। তাহলে এইটা যদি না হয় এবং বিচারকদের যদি না রাখা যায় সিস্টেমের মধ্যে, তাহলে তো এরকম রায় দেওয়া ছাড়া তার উপায় ছিল না যে সংসদ না চাইলে। আপনার কাছে কি মনে হয় আর কোনো উপায় কি ছিল? আসলে দিস হ্যাজ বিকাম বাই ডেভেলপমেন্ট অফ আওয়ার কালচার, পলিটিক্যাল কালচার, দিস অবশ্যই ছিল এটা দেওয়া যে দিস হ্যাজ বিকাম পার্ট অফ। এটা আমি বোঝার জন্য যে প্রধান বিচারপতি যখন বললেন যে এটা আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তখন আর তিনি এইটাতে একমত হইতে পারেন কিনা, মানে আপনাদের আইন অনুসারেই, যে না আমি পরবর্তী বিচার আবার এই আল্ট্রাভাইরাস জিনিসটা দিয়েই করব, এইটা আর করতে পারেন? সেটা পারেন পারেন ওই বৃহত্তর স্বার্থে ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করে, যেটা করেছেন ওনারা, যেটা ওনারা বিভিন্ন সময় করেছেন। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারে সবকিছুর মূল জায়গাটা হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। সেখানে যদি আমরা দেখছি যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যে কোনো একটা সিস্টেম বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই সিস্টেমটাকে বাইপাস করা, সেই বাইপাস করাটাই হলো পার্ট অফ দি কনস্টিটিউশন। এইখানে দুইটা আলোচনা, মানে আমার টিএইচ খান সাহেবের সাথে বিচারকদের কথা একদম স্পষ্ট মনে আছে। টিএইচ খান সাহেবকে জানতে চাওয়া হয়েছিল যে, মানে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে জানতে চাওয়া হয়েছিল যে আপনি এইটা কতদিন ধরে রাখবেন। উনি বলছিলেন যে 50 বছর রাখতে হবে এটা, কিন্তু 50 বছর এটা রাখা কি আসলে প্র্যাকটিক্যাল? তখন কিন্তু আদালতে এই প্রশ্ন উঠছিল যে আমাদের বিচার বিভাগ তো ধ্বংস হয়ে যাচ্ছে। আমি মনে করি, এটা আমার পার্সোনাল, এটা টিএস খান সাহেবের সাবমিশন ছিল। আমার সাবমিশন হলো যতদিন পর্যন্ত এই সিস্টেমটা বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন হবে ততদিন রাখা উচিত। যদি এর থেকে বেটার কোনো অপশন আসে ভবিষ্যতে, অবশ্যই সেটা চেঞ্জ হতে পারে। বাট দি কোশ্চিন ইজ, দ্য বেসিক কোশ্চিন ইজ বাংলাদেশের মানুষের ভোটাধিকার, যাতে আর কোনো মানুষ দিনের ভোট রাতে না দেখে।
কিন্তু এর কারণে যে না সেটা ঠিক আছে, মানে আমি এই পায়াসুসটাকে সম্মান করি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো আসলে বিচার বিভাগকে ধ্বংস হয়ে যেতে দেখতেছিলাম, খালি অঙ্ক করে করে কে সর্বশেষ প্রধান বিচারপতি, সেটা তো বাদ দেওয়াই যেতে পারে। কিন্তু সেই আলোচনাটা তো আপনার সংসদ ছাড়ার কোথায় উপায় যে আসলে কে আসলে এই সরকারকে লিড করবে? সেটা যদি আমি মনে করি যে সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, রাইট, আমাদের লিগ্যাল সিস্টেম, উনারা কাউকে না গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, কিন্তু উনারা তো ঠিক করে দিতে পারবেন যে ধরেন বিআরটিসির চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে না। ওনারা যদি ওনাদের পায়া সুইস দুইটা আইনে দুইটা থিওরি আছে, অবিটার ডিক্টা এন্ড রেশিও ডিসিডেন্ডা। রেশিও ডিসিডেন্ডাতে ওনারা বলতে পারেন এটা আল্ট্রাভাইরাস কি ইন্ট্রাভাইরাস, বাট ওনাদের যখন অবিটার ডিক্টা দেবেন যে এরকম হওয়া উচিত, এন্ড যে কোনো সভ্য দেশে সুপ্রিম কোর্টের এই অবিটার ডিক্টাটাকে বেসিস ধরে তারা আইন পরিবর্তন করতে পারবে না। ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা সারাক্ষণই আপনার সাথে কথা বলে আমরা সমৃদ্ধ হতে পারবো, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিচারপতি ABM খায়রুল হকের এগেইনস্টে একটা হত্যা মামলা হয়েছে, জি, রাজধানীর একটি প্রবেশ পথের দিকের একটি হত্যা মামলায়। এখন আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে আপনি আপনার যারা কর্মকর্তা আছে তাদের কি বলতেছেন এই মামলাটা নিয়ে, কিভাবে প্রসিড করতে? এইটা মানে এইটা যদি এই আলোচনাটা যেটা আপনি করতেছেন, এটা নিশ্চয়ই যদি এই আলোচনাটা হইতো, আমরা ভবিষ্যতে যেটাকে আপনি বলতেছেন জুডিশিয়ারির জন্য একটা খুবই মাইল ফলক হয়ে থাকতে পারতো, কিন্তু আমরা আলোচনা করতেছি যে ABM খায়রুল হক মানুষ মারছেন এবং তার নামে একটা হত্যা মামলার বিচার হইতেছে, এইটা কি আসলে ঠিক হইল? প্রথম কথা হলো, যখন একটা ম্যাটার আন্ডার ইনভেস্টিগেশন থাকে তখন সেই বিষয়ে অ্যাটর্নি জেনারেল হিসাবে কথা বলাটা খুব বেশি সমীচীন বলে মনে করছি না। দ্বিতীয়ত, আপনাকে একটা এক্সাম্পল দেই, আমি এবং ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ কোন একটা বিষয়ে একজন পুলিশ কর্মকর্তার সাথে একদিন কথা বলতেছিলাম, তখন সেই পুলিশ কর্মকর্তা আমাদের দুইজনকেই বললেন, রুকনউদ্দিন মাহমুদ এখনো বেঁচে আছেন, যে স্যার সরি, সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কোনো একজন ব্যক্তি বাংলাদেশের ধরেন কনস্টিটিউশনাল পোস্টের টপ একজন, তার ওয়াইফ এসে কমপ্লেন করেছেন যে তার হাজবেন্ডের বাসার কাজের মেয়ের সাথে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এটা আমরা বিশ্বাস করতে পারিনি। পুলিশ কর্মকর্তা বললেন যে আমি প্রথমে বিশ্বাস করিনি, পরবর্তীতে তদন্ত করে দেখা গেছে দ্যাট ওয়াজ এ রাইট ইনফরমেশন। ফলে আমরা আপাতত পাবলিক পারসেপশনে যেটা ধরে নেই সেটার বাইরেও কিন্তু একটা স্টোরি থাকতে পারে। ফলে খায়রুল হক পাবলিক পারসেপশনে আসে যে খায়রুল হক এইটাই ইনভলভ হতে পারেন না, বাট নেভারদিলেস তদন্তে কি আসবে আমরা জানি না, সুতরাং সেটাকে আমরা এখনই প্রেডিক্ট করতে পারবো না। আমি একটু রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার জায়গা থেকে আপনি হয়তো ঠিকই বলছেন যে এটা নিয়ে তদন্ত হইতেছে, তদন্ত করলে আমরা এটা জানবো, কিন্তু আমরা বিচারপতি ABM খায়রুল হকের দোষ হিসাবে কিন্তু আমরা মাঠের বক্তৃতায় আমরা সকল উপদেষ্টার মুখে যারা এই বিষয় নিয়ে কথা বলছেন তাদের কাছ থেকে আমরা এটা শুনতেছি, কিন্তু তিনি রায় ট্যাম্পারিং এর কথা, এবং রায় ট্যাম্পারিং হইছে বা উনি একটা এরকম একটা রায় দিছেন যে রায়ের ফলে বাংলাদেশে এত বড় ক্ষতি হয়ে গেছে যেটার ক্ষেত্রে আমরা একজনকে টাইরান্ট হয়ে উঠতে দেখছি। তো সেই ক্ষেত্রে ওনাকে দায়ী করা, আসলে এটা করছেন কিনা, এইটা ট্রাই না করে আমরা ট্রাই করতে থাকলাম হচ্ছে একটা যাত্রা, আমার যতদূর মনে পড়তেছে যাত্রাবাড়িতে একটা হত্যা মামলায় ওনাকে প্রধান আসামি। আমি এগেইন বলছি, জি, জেনারেল পাবলিক পারসেপশন যদি বলেন, আমারও পাবলিক পারসেপশন উনি এটা করতে পারেন না, বাট এটাকে যদি তদন্তে বের হয়ে আসে অন্য কিছু, তদন্ত পর্যন্ত অপেক্ষা করি, আমরা দেখি। সেটা তো আসাদ ভাই বাংলাদেশের তদন্তের ক্ষেত্রে আপনাদের তো বাংলাদেশের তদন্তের ক্ষেত্রটা আপনিও জানেন আমিও জানি, আসলে তদন্তে কি না সম্ভব না, তদন্তে সব সম্ভব না। ওকে, তদন্তে সব সম্ভব না। আপনাকেই কতগুলি মামলা এই গত 15 বছরে 20 বছরে মানে তদন্তের কত সম্ভাবনা নিয়ে আপনার এটা করতে হয়েছে, আপনি কি মনে করেন যে সেই তদন্তের সম্ভাবনা মানে এখন আপনি যদি আগে উপসংহারে সেই জায়গাটা না, সেইখানে যে তদন্তে যেটা আসবে যদি অসম্ভবকে সম্ভব করা হয় নিশ্চয়ই সেটা আইনি প্রক্রিয়া এটা বের হয়ে যাবে। ওয়েল, একটু এখনকার প্রসঙ্গে আসি, আপনাকে ধন্যবাদ। এখনকার প্রসঙ্গে আসি যে নিউ ইয়র্কে এনসিপি নেতাদের
মানে আমি বলবো যে খুবই বিচ্ছিরিভাবে, চূড়ান্ত বেআইনিভাবে, মানে যদি আইন বলে কিছু থাকে তাদেরকে গালাগালি করা হয়েছে, তাদের এনসিপি নেতাদের গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে, এবং সেইটাকে আবার খুব বড় করে একটা গর্বের বিষয় হিসেবে দেখানো হয়েছে। আমরা যখন এইটার নিন্দা করছিলাম তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবার এটা বলতে শুরু করা হয়েছে যে এই মব বা ডিম ছোড়া আসলে শুরু করেছে এখন যারা এনসিপি করছে সেই এনসিপির দলের লোকেরাই, আদালত প্রাঙ্গণে বিভিন্ন এরকম কিছু করে। আপনার কাছে কি মনে হয় যে এই মব, প্রেসার গ্রুপ এবং আমাদের যে প্রেস সচিব আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনিও এটাকে আসলে এখন এটা কি আমাদের নিজেদের উপর দিয়ে এসে পড়ছে? আসলে এইটা আমি মনে করি যেটা যেই করুক, যখনই করুক, যে সময় করুক, যার উপরেই করুক, এইটা এদেশের আইন কি বলে জানি না, এদেশের আইন অনুসারে বেআইনি কিনা জানি না, তবে এইটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না, যে সময়ই হোক, যারাই করুক। এটা কোনো পার্টিকুলার গ্রুপ বাই না, এটা প্রতিবাদের কোনো ভাষা হতে পারে না। এটা আমার দেশের রাজনৈতিক কালচার এবং সভ্যতার অংশ না। আপনি এই প্রসঙ্গেই চলে আসে যে একজন মানে ঢাকা শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল হাসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের সংবাদ মানে হয়েছেন একজন সাংবাদিক। পাশাপাশি এই কথাও বলা যায় জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তাকে আসলে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি কিসের সাথে জানি জড়িত এরকম মামলায়। এগুলি খুব জরুরি ছিল কিনা, মানে আপনাকে যদি এটা ধরেন আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্ব হলো আমার সামনে কি ম্যাটেরিয়াল আসবে, সেই ম্যাটেরিয়াল এক্সামিন করে আমরা রাষ্ট্রের পক্ষে পজিশন নেব, কতটুকু নেব না সেটা। আমি বেশ কয়েকটা মামলায় আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি মনে করেছি যে রাষ্ট্রের পক্ষে এটা ডিফেন্ড করার কোনো কিছু নাই। আমি স্টেট বলেছি যে এটা আমাদের ডিফেন্ড করার কিছু নাই। এই আপনার আবু আলম শহীদ খান সহ অন্যদের মামলায় কি ম্যাটেরিয়াল আছে এখন আমি দেখি নাই। আমি না দেখা পর্যন্ত এই বিষয়ে কোনো কমেন্ট করাটা সমীচীন মনে করছি না। আচ্ছা, এই প্রসঙ্গে অন্য একটা রাজনৈতিক দল এনসিপি, তারা এই যে এই আন্দোলন বা এই হামলা, আওয়ামী লীগের যে হামলা এই বা গালাগালি, এর জন্য বাংলাদেশের কনসুলেট জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে। এইটাকে আসলে আপনি কিভাবে দেখেন? যারা ভিকটিম হয়েছেন তারা ভিতরে থেকে কতটুকু অনুভব করছেন তাদের নেগলিজেন্স, যদি তারা মনে করে থাকেন যে তাদের নেগলিজেন্স আছে, এটা অবশ্যই খতিয়ে দেখা উচিত। এটা খতিয়ে না দেখে আমি যদি ঢালাওভাবে বলি যে না ওনারা ঠিক বলছেন না, এটা যেমন ঠিক হবে না, একই সাথে ওনাদের সাথে আমি বলি যে হ্যাঁ তাদের রিমুভ করা উচিত, সেটাও ঠিক হবে না। তবে এটার উপর একটা প্রপার তাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি যেটা, এটা খতিয়ে দেখা উচিত। সেন্স অফ রেসপন্সিবিলিটি প্রশ্ন আপনি এখানে তুলতেছেন, কিন্তু আমরা বিশেষ করে মানে আমি কেন আপনি বলতেছি, আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে যে আপনি একটা বড় রাজনৈতিক দলের বিএনপির আমি নামই বলি, আন্তর্জাতিক বিষয়টা অনেক দিন ধরে আসলে দেখ, মানবাধিকার সম্পাদক, মানবাধিকার এবং মানে ইন্টারন্যাশনাল অধিকার, মানে যে আন্তর্জাতিক স্বীকৃত মানবাধিকার এবং অন্যান্য রাইটগুলি। আমরা কিন্তু দেখেছি যে সরকার পরিবর্তনের পরে অনেক মানুষের বা অনেক দায়িত্বশীল লোকের চাকরি চলে গেছে, কারণ কেউ না কেউ বলছে যে আমরা ওনাকে চাই না। এই জায়গাটা থেকে এই বলাটাকে ক্যাটার করা হয়েছে বলে কি এগুলি সামনে আসতেছে না? মানে এটা ঠিকই আছে, আপনি কি মনে করেন? না, সেটা কোনো কারণ না। আচ্ছা, সেটা কোনো কারণের কারণে কারো চাকরি যায়নি। আচ্ছা, এখনো দেখবেন বিগত সরকারের আমলে যারা খুব ভালো ভালো পজিশনে ছিলেন, চাকরি করেছেন, তারা কিন্তু এখনো চাকরি করছেন। প্রশ্নটা হলো যে কে কতটুকু বাংলাদেশ ধ্বংসের পিছনে ভূমিকা রেখেছেন, এইটাকে সরকার বিবেচনায় নিচ্ছেন। এখন আপনি একজন ডিসি, একজন এসপি, দিনের ভোট রাতে কেটে ব্যালট বাক্স ভরে রেখেছেন, আপনি যদি মনে করেন তার চাকরি থাকা উচিত, তাহলে তো আমার আইনের ব্যত্যয় ঘটানো হবে। একজন জজ সন্ধ্যার পরে মোমবাতি জেলে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে যখন সাজা দিচ্ছেন যাতে সে নির্বাচনে অযোগ্য হতে পারে, আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এটা তো কোনো আইন হতে পারে না। আপনি আপনাকে অবজেক্টিভলি দেখতে হবে। সেইটা একটু মানে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিলে হইতো না? মানে আপনারা তো বিচারিক প্রক্রিয়া, অবশ্যই বিচারিক প্রক্রিয়া, আপনারা তো
একটা হলো দুইটা আছে, একটা হলো বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাওয়া, আর একটা হলো আইন আপনাকে একটা রাইট দিচ্ছে সরকারকে যে একজনের 25 বছর চাকরি হলে তাকে জনস্বার্থে না, এটা নিয়ে আমি আপনাকে কথা বলতে চাই, এই আইন তো বিচারকদের জন্য প্রযোজ্য না, আসলে বিচার বিভাগের লোকদের বিচার বিভাগের জন্য প্রযোজ্য না এটা। তবে যাদেরকে এটা পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের সাথে কনকারেন্স করে পাঠানো হয়েছে। আমাদের এখানে একটা ডিসিশন আছে সুপ্রিম কোর্টের 47 DLR অ্যাপেলেট ডিভিশন পেজ 1, সেখানে রং সাইটেশন অফ ল একটা অ্যাকশনকে ভিসিয়েট করবে না। ওকে, ঠিক আছে, রং সাইটেশন অফ ল আমরা, কিন্তু আমি আপনাকে একটা জিনিস জানতে চাই, আপনি মানবাধিকার নিয়ে কাজ করছেন, সেই কাজের আমরা সাক্ষী, যদি আপনার সাথে পাশাপাশিও না থাকি, অন্ততপক্ষে আপনি মাঠে ছিলেন, আমরা স্টেডিয়ামে ছিলাম, ওটুক পর্যন্ত বলতে পারি, গ্যালারিতে ছিলাম, কিন্তু সারা জীবন আপনি জানেন যে আমাদের আগের যে আইনমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক, আপনার সাথে বহুবার কথা হয়েছে এই সম্পর্কে, উনি কিন্তু বাংলাদেশের ফাইনেস্ট অ্যাডভোকেটদের একজন, কিন্তু উনি যখন আইনমন্ত্রী থাকার, বিশেষ করে তার দ্বিতীয় টার্মে, উনি এরকম হয়ে উঠলেন যে আসলে আইন পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের অনেকেই এই ব্যাপার নিয়ে কথা বলতেও বিব্রত বোধ করতেন, মানে আরেকটা দলের লোক বলে না, এবং সেটা বেশিরভাগ সময় হচ্ছে বিচার বিভাগকে কুক্ষিগত করার একটা অবস্থা নিয়ে। তা আমরা এবার এই দায়িত্ব পাইলাম হচ্ছে প্রফেসর আসিফ নজরুলকে, যিনিও একজন মানবাধিকারের চ্যাম্পিয়ন, অনেকবার লেখালেখি করছেন, কিন্তু সেইটার ক্ষেত্রে আমরা দেখলাম বিচার বিভাগের লোকদের 25 বছর হয়েছে, রিটায়ার্ড হয়ে যাও, ওকে চাকরি থেকে বাদ দেওয়া যাও। আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল আমরা বলতে শুনলাম বুঝে শুনে জামিন দিতে হবে। অ্যাডভোকেট আসাদুজ্জামান, আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ ওঠে যে আপনি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে আপনিও অনেক ক্ষেত্রে বিচার বিভাগের যারা বিচার পরিচালনার কাজ যারা আছেন তাদেরকেও আপনি ধমক দিচ্ছেন, এটা কি ঠিক? আমি ধমক দেই না, প্রথম কথা। দ্বিতীয়ত হলো, ইয়েস, আমি জজদেরকে ওপেন বলেছি যে আপনারা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনার ওল্ড ডক্ট্রিন যেটা ফলো করছেন, সেই ওল্ড ডক্ট্রিন ফলো করতে যে অবিচার যাতে না হয় সেটা আপনারা মাথায় রাখবেন। কেন বলেছি এটা? যেমন একটা মার্ডার কেসে আপনি যখন জামিনের বিষয় বিবেচনা করবেন, তখন দেখবেন যে তার পোস্টমর্টেম রিপোর্টের সাথে তার বিরুদ্ধে যে এলিগেশন আছে করবরেট করে কিনা। আমি ক্লিয়ার? আমি বলেছি মুগ্ধের পোস্টমর্টেম রিপোর্ট তো দূরের কথা, মুগ্ধের লাশ নিয়ে যে ছেলে আপনার হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে ডাক্তার তার হাতটা ধরে নাড়িতে তার শ্বাস প্রশ্বাস আছে কিনা সেটা দেখার সাহস পায়নি। মুগ্ধের লাশ পোস্টমর্টেম হয়নি। এরকম 1500-র বেশি মানুষ জুলাই বিপ্লবে যারা মারা গেছে তাদের গণকবর দেওয়া হয়েছে। এখন তাদেরটা যদি আপনি এখন পোস্টমর্টেম রিপোর্ট খুঁজতে যান আর পোস্টমর্টেম রিপোর্ট পাননি বলে তাদের আপনি ওভারনাইট ছেড়ে দেন আমার তদন্ত শেষ হওয়ার আগে, আমি বলেছি তাহলে এদের ক্ষেত্রে অবিচার করা হবে। এই জায়গাটা ওল্ড ডক্ট্রিন আপনারা ফলো না করার জন্য অনুরোধ করছি। এবং এটা বলতে যে একটা উদাহরণ দিয়েছি মকিম গাজীর মামলায়, এক সময় অস্ত্র মামলায় পাবলিক সাক্ষী যদি সাক্ষ্য না দিত যে অস্ত্র উদ্ধার দেখেনি, তাহলে আসামি খালাস করে দিত। মকিম গাজীর মামলায় প্রথমবারের মতো হাইকোর্ট ডিভিশন বলল যে না, এই ক্ষেত্রে আসামিকে প্রমাণ করতে হবে পুলিশের সাথে তার বিরোধের জায়গাটা কি। আমরা বললাম এখান থেকে নতুন জুরিসপ্রুডেন্স রচনা করেন। অ্যাবসলিউটলি, কিন্তু এখানে আমার দুইটা প্রশ্ন আছে। জি, নিশ্চয়ই। আপনি দেখেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, আমরা কিন্তু রাজসাক্ষী এই ব্যাপারে, যে মার্ডার কেসগুলি কত বিচ্ছিরিভাবে স্টেট মেশিনারি চাইলে কোনো নিরপরাধ লোকের বিরুদ্ধেও এটা করতে পারে। আমরা কিন্তু বিচার বিভাগ ছাড়া আমাদের কিন্তু আর কোনো অভিভাবক নাই, আর কোনো রক্ষা কবচ নাই, আর কোনো রক্ষাকর্তা নাই। এখন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা যদি জুলাই বিপ্লবে যারা নিহত হয়েছে সেই 1500 জনের বিরুদ্ধে এরকম একটা ডিকটেশন দেয়, এমনি বিচার বিভাগের লোকদের ভয় আছে না। আমি একটু বলি যে আপনার কথা কিন্তু একটু ডিকটেশনের মতো লাগলো। এমনিতেই কিন্তু আমি যদি এটা আমরা আদালতের সামনে সাবমিশন আকারে দিয়েছি, নট ডিকটেশন। আমরা যদি ব্যারিস্টার সারা হোসেনকে একটু কোট করি, তিনি বলতেছেন যে বর্তমান বিচারকরা একটা ভয়ের পরিবেশের মধ্যে আছেন। আমি আপনাকে বলি যে আপনি বলতেছেন যে 1500 লোক মারা গেছে, সেই কথা ঠিক। জুলাই বিপ্লবে 1500 প্রাণ ঝরে গেছে যেমন সত্য, আবার এই কয়েকদিন আগে আপনি পত্রপত্রিকার রিপোর্টে দেখছেন যে 50 জনের বেশি ভুয়া
যারা জুলাই বিপ্লবের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, যাদের মৃত্যুর সাথে, তারাও আসছে। এখন ধরেন আগামীকাল একটি মামলা, আমার আর আপনারও তো বাংলাদেশে বহু জায়গায় বহু প্রিয়জন আছে, তাদের কেউ যদি এটার ভিকটিম না হয়, আমরা তো আইনে সেইটাই নিশ্চিত করতে আমরা চাইবো। সেরকম একটি আইনি প্রক্রিয়া নিতে চাই বলেই ফৌজদারি কার্যবিধির 173 এ ধারায় আমরা সংশোধন এনেছি। আপনি লক্ষ্য করে দেখবেন 173 এ ধারায় বলা হয়েছে এই ধরনের ভিকটিম পরিবার যখন একজনের বিরুদ্ধে মামলা করতে আসছে, আমাদের আইনি কাঠামোর মধ্যে সেটা প্রিভেন্ট করার মতো কোনো ক্ষমতা নাই। কিন্তু মামলা হয়ে যাওয়ার পরে মিথ্যা মামলা হচ্ছে এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা হাইয়েস্ট লেভেল সুপিরিয়র পুলিশ অফিসারদেরকে মনিটর করে এটাকে দ্রুততম সময়ের মধ্যে হয়রানি বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছি। সারা হোসেনরা যেটা বলছেন, জি, সারা হোসেনরা যেটা বলছেন, জি, সারা হোসেনরা এই যে যখন এই কথাগুলো বলেন, নিশ্চয়ই তাদের বলার পিছনে একটা যুক্তি থাকে। এটা যেমন সত্যি, অ্যাট দি সেম টাইম এইটার পিছনে অন্য কোনো এজেন্ডা আছে কিনা সেটাও দেখার ব্যাপার। আপনি অন্য কোনো এজেন্ডের কথা বলেন, আপনি অন্য কোনো মাননীয় অ্যাটর্নি জেনারেল, আপনি অন্য কোনো এজেন্ডের কথা বলেন, কিন্তু আমি সরলভাবে বলি, এবং আমি জানি যে আমার এই বলাটা ঝুঁকিপূর্ণ বর্তমান ট্যাগিং এর সময়, কিন্তু তারপর আমার বলতে হবে। আমার কিন্তু এই যে আমাদের সাংবাদিক জনাব শাকিল আহমেদ, তার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, আবার সে আর আমি কিন্তু পোলার অপোজিট, উনি আর আমি কিন্তু মানে সাংবাদিকতার ধ্যান ধারণায়। এখন আপনি যখন এই কথা বলেন, তখন কিন্তু শাকিল সাহেবের বা উনার স্ত্রী আলাদা পরিচয় আছে, উনিও সাংবাদিক, ফারজানা রূপা, তাদের কিন্তু হত্যা মামলায় জামিন হবে না 12 মাস। এখন হত্যা মামলায় যদি 12 মাস শাকিল এবং রূপার জামিন না হয়, এইটার জন্য কি ভবিষ্যৎ আমরা যখন দেখব এটাকে অ্যাটর্নি জেনারেলকে আমরা দায়ী করব না যে জামিনের ব্যাপারে বিবেচনা দেন? প্রথম কথা হলো যে এটা যখন হাইকোর্টে আসবে, আমরা প্রত্যেকটা মামলার অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আমরা কিন্তু ডিফেন্ড করেছি। হাইকোর্ট কত মামলায় জামিন দিয়েছে একটু খোঁজ নেন। সারা হোসেন রাত খোঁজ নিক কত মামলায় জামিন আপনারা জামিন দিয়েছেন, আমরা দিইনি। আচ্ছা সরি, মানে আমরা দেই না, কিন্তু আপনারা জামিনের বিরোধিতা না করলে জামিনটা হয়। এটা আমাদের দায়িত্ব হলো রাষ্ট্রের পক্ষে বিরোধিতা করা, এটা আমাদের দায়িত্ব। বিকজ রাষ্ট্র আমার মক্কেল, আমার মক্কেলের ইন্টারেস্ট আমার প্রোটেক্ট করতে হবে। আমার মক্কেল যখন আমার সামনে একটা ম্যাটেরিয়াল দিচ্ছে, আই হ্যাভ টু গো বাই দ্যাট ম্যাটেরিয়ালস, আদারওয়াইজ নো ইউ ডোন্ট হ্যাভ টু। আমার মনে হয় আপনি বাদে অন্যান্য অফিসার দেবেন, আপনার এই স্বাধীনতা আছে, আপনি ইচ্ছা করলে ফিরাই দিতে পারেন। আমি ইচ্ছা করলে ফিরাই দিতে পারি, কিন্তু আমি যখন প্রাইমা ফেসি একটা মামলা দেখছি যে প্রাইমা ফেসি একটা এলিগেশন হচ্ছে, যদি আমি সেটা ডিফেন্ড না করি, সারা হোসেনরা যে বলবে অ্যাটর্নি জেনারেল অফিস ঘুষ খাচ্ছে এবং এটা করছে না, ওনারাই বলবেন, মুখ খুলবেন, ওনারাই মুখ খুলবেন। এখন ওনারা সাবজেক্টিভ হবেন না অবজেক্টিভ হবেন, এটা ওনাদের ব্যাপার। যেটা এখান পান্না মুক্তিযুদ্ধের পক্ষের একজন সোচ্চার কণ্ঠ, নো ডাউট অ্যাবাউট ইট। যখন জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পদক কেড়ে নেওয়া হয়, তখন ওনারা কিন্তু মুখ খুলেননি। এখানেই আমাদের প্রশ্নটা হলো যে আপনি আপনার জায়গা থেকে সিভিল সোসাইটি হিসাবে আপনি নিরপেক্ষ হন।